গল্প বন্ধ্যানারীর কোলে আলোর ছটা। পর্ব 6। লেখিকা মতুররবতা শনিম। রাহাত গোডাউনে বসে বসে ঝিমাচ্ছে। সারারাত ঘুম হয়নি। সুমির সাথে ঝগড়া হয়েছে রাতের প্রথম প্রহরে। ভোর হতে না হতেই রায়হানকে রেখেই বাপের চলে গেছে রাহাতের দ্বিতীয় স্ত্রী। এই দ্বিতীয় জনের জন্য প্রথম জনকে আঘাত করেছে মনে এবং শরীরে। আত্মা বের হয়ে যাওয়ার মতো কটু কথা শুনেছে ইসমা। এইসব কথা রাহাতের কানেও আসত। রাহাত ছিল কেবলই নির্বাক আর নীরব শ্রোতা। রাহাতও মেনে নিয়েছিল বাচ্চা দানে অক্ষম মহিলারা এমন কথা শোনার যোগ্য। বন্ধা বাজা এসব কথাই তাদের বেলায় প্রযোজ্য। রাহাতের নির্ঘুম চোখ আর কাপা কাপা নিঃশ্বাস ইসমা ইসমা করে জপে গেছে। কিন্তু ইসমার নেই কোনো সাড়া। রাহাতের দিশেহারা অবস্থা। রাহাত ভেবে পায় না সুমি রায়হানকে রেখে গেল কি করে। কোনো মা তার ছোট অবুঝ শিশুকে ছাড়া ভাত গিলে কিভাবে। সেই ভোরে বাপের বাড়ি গেছে আর এখন বেলা বাজে 12টা। রাহাত তপ্ত শ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে বসে রইল। উসামা খন্দকারের খালাতো ভাই রাসেল আইসক্রিম খেতে খেতে গোডাউনের সামনে দিয়ে যেতে দেখে রাহাত ডাক দিল তৎক্ষণাৎ। রাসেল, এদিকে আসো। কি বলবেন? আমতা আমতা করে রাহাত বলল, তোমার খালাতো ভাইয়ের সাথে নাকি ইসমার বিয়ে হয়েছে? জানেনই তো, আবার জানতে চান কেন? ইসমার সাথে তোমার ভাইয়ের বিয়ের সম্বন্ধ কি মাজেদা চাচি নিয়ে গেছে? হ্যাঁ, আমার মা নিয়ে গেছে। আর কিছু বলবেন? তোমার ভাই নাকি মেজর? হ্যাঁ, আসমান ভাইয়া একজন সেনা সদস্য। আমি একটু কথা বলবো তোমার ভাইয়ের সাথে। ফোন নম্বরটা দাও। রাসেল ফোন নম্বর দেওয়ার সাথে সাথে রাহাত কল লাগিয়ে দিল। রাসেল দাঁড়িয়ে আছে দেখবে রাহাত কি বলে। ক্রিং ক্রিং শব্দ হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। প্রায় 5 বার কল করার পর রাহাত হতাশ হয়ে মোবাইল পকেটে রেখে দিয়েছে। পকেটে রেখে দেওয়া মাত্রই রাহাতের মোবাইলে কল এসেছে। মেজর উসামা খন্দকার স্পিকিং। রাহাতের কণ্ঠ কেঁপে উঠল। কেমন এক রাশভারী ঠান্ডা গলার স্বর। থেমে থেমে রাহাত বলল, আমি রাহাত। আপনার খালা মাজেদার প্রতিবেশী। অপর পাশ থেকে মেজরের কথা ভেসে আসলো। আমার খালামনির প্রতিবেশী হওয়া ছাড়াও আপনার আরেকটা পরিচয় আছে। রাহাত ভিজা জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি পরিচয়ের কথা বলছেন? মি রাহাত, আপনি সন্তানের উসিলায় দ্বিতীয় বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে পশুর মতো মেরেছেন। এবং তার ভরণ পোষণ ঠিকভাবে আদায় করেননি। আপনার সন্তানকে ধরতে দেননি, অথচ সন্তানের মলমূত্র থেকে শুরু করে ছোট গামছা পর্যন্ত ধুয়েছে সেই অবহেলিত নারী, যাকে দেখিয়ে দেখিয়ে নিত্যদিন দ্বিতীয় স্ত্রী নিয়ে রং তামাশা করেছেন। আপনার আরও পরিচয় আছে যা এখন আমি বলতে চাইছি না। তা বলুন, কি জন্য আমার শরণাপন্ন হয়েছেন? রাহাত কিছুই বলছে না। জবানে তালা লাগিয়ে ফোন চেপে দাঁড়িয়ে আছে। মি রাহাত, আপনি কিছু বলবেন নাকি আমি রেখে দিব? কিছুক্ষণ পর আমার মিটিং আছে। বুকে সাহস জগিয়ে রাহাত বলতে লাগল, ইসমাকে আপনি বিয়ে করে নিঃসন্তান থাকতে হবে। আপনি একজন শিক্ষিত হয়ে গ্রামের মেয়েকে বিয়ে করে ঠকে গেছেন। ইসমার গালেও বড় স্পষ্ট আছে। তাই কোনো দিক দিয়েই ইসমার সাথে আপনার যায় না। তাই বলছিলাম আপনি ইসমার সাথে বিয়ে বিচ্ছেদ করে দেন। আমি পুনরায় ইসমাকে বিয়ে করব। ইসমা রাজি না হলে ইসমার পায়ে ধরে মাফ চাইব। আমার বিশ্বাস ইসমা আমাকে ক্ষমা করে দিবে। সুমিকে আজীবনের জন্য বিদায় করে দিব। রায়হানকে নিয়ে আমাদের সুখের সংসার হবে। ইসমাকে রায়হান মা ডাকবে। আগেই আমি বলেছিলাম, সুমির ঘরে বাচ্চা হলে ইসমাকে বড়মা ডাকবে। রায়হান এখনো কিছু বুঝে না। রায়হান সুমিকে কিছুদিন গেলেই ভুলে যাবে। ইসমা আরও কিছু বলতে নিচ্ছিল কিন্তু আর বলতে পারল না রাহাত। মেজর তাকে থামিয়ে দিয়েছে। রুক্ষ গলায় চিবিয়ে চিবিয়ে দাঁতে দাঁত চেপে মেজর বলল, এক লাইনে কয়বার ইসমা বলা হচ্ছে? ইসমা ইসমা করে আমার কানের রক্ত গরম করার মানে কি? কোন স্ক্রিপ্ট রাইটার থেকে মুখস্থ বুলি শিখে পুরাতন রেকর্ডারের মতো প্রলাপ করছেন? আপনার অধীনে যেই ইসমা ছিল সে এখন আগের মতো নেই। সে এখন মেজর উসামা খন্দকারের ইসমা খাতুন। স্বর্ণের পাত্র যখন হাতে ছিল তখন ফেলে দিলেন। যখন তার অভাবে তার কদর অনুভব হলো তখন আবার তাকে তুলতে চাইছেন। সে কি এখনো আপনার জন্য পড়ে আছে? তাকে আমি তুলে নিয়েছি, আমার বক্ষে ঢুকিয়েছি। আমার বুক চিরে ফেললেও তার খুঁজ পাবে না। আমি বেঁচে থাকি বা মরে যাই, যাই হোক ইসমা খাতুন সর্বদা উসামা খন্দকারের বধূ হিসাবেই থাকবে। ইসমা খাতুন 72 বছর সাদা শাড়ি গায়ে দিয়ে বিধবা নারী হয়ে মৃত স্বামীর স্মৃতিচারণ করবে, তবুও সে আমার হয়েই থাকবে। আপনার সাহস দেখে অবাক হচ্ছি আমি।
শুধু অবাক না, ভীষণ আশ্চর্যও বটে। আমার কাছে প্রস্তাব রাখছেন আমার বউকে ছেড়ে দিতে, আর ছেড়ে দেওয়ার পর আপনি তাকে নিয়ে সুখে থাকবেন। ও আল্লাহ, আজ আমার হাসিও পাচ্ছে না। এ বছরের সেরা কৌতুক আপনি আমাকে ফ্রিতে শুনিয়ে দিলেন। তা মহাশয়, আপনার প্রিয়তমা সুমিকে বিদায় করবেন কেন? তাকে বুঝি ভালো লাগে না? ভালো থাকার জন্যই তো কত কেচ্ছা কাহিনী আপনি আর আপনার পরিবার করে গেল যাত্রা পালার মতো। প্রচণ্ড রাগ উঠছে, প্রচণ্ড জেদ চেপে বসেছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। যেই মেয়েটিকে আপনি আলাদা করে দিয়েছেন, আজ সেই মেয়েটি থেকে কাজের সূত্রে আলাদা হওয়ার কারণে আমার সময়, খাওয়া দাওয়া, চলা ফেরা সবকিছুতে বিরহ বাতাস বয়ে বেড়ায়। রাহাত কি হারিয়েছেন, কি ছুঁড়ে ফেলেছেন, এখন নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। গালের দাগ, এই দাগের দোহাই দিয়ে আমার মন টলাতে চাইছেন। আরে মিয়া, এই দাগই তো আমার নজরে প্রথম পড়েছে। আমার একটুও বিরক্ত লাগেনি, খারাপ লাগেনি। এই দাগটা আমার কাছে বিউটি স্পট মনে হয়। আমাদের ঘরে কোনো জানের জন্ম হোক না হোক তাতে কিচ্ছু যায় আসে না। আমি সমাজের নিন্দনীয়, অনাচার, অবাঞ্ছনীয় প্রেক্ষাপটের বিরুদ্ধে গিয়ে দেখিয়ে দিব একজন বন্ধা নারীকে নিয়েও সুখে থাকা যায়। একজন নিঃসন্তান নারীও হতে পারে কোনো পুরুষের সুখের ঠিকানা। হ্যাঁ, ওই ইসমা খাতুন হলো আমার জন্য এক আস্ত সুখের ভেলা। এই ভেলায় আরোহণকালে কেউ জলোচ্ছ্বাস তৈরি করতে আসলে তার নিঃশ্বাসে অজগরের থাবা বসিয়ে দিব। জমিনের উপর দাঁড়িয়ে আমি অহমিকা কথা বলতে চাই না। আমাকে বাধ্য করবেন না আপনার চোখে ভীতি সঞ্চার করতে। আমি সবার জন্য ভালো নই। যারা ভালো আমি তাদের সাথে ভালো, আর যারা অসৎ আমি তাদের সাথে দূরত্ব বজায় রাখি মাইল মাইল। আপনার এখন ইচ্ছা করছে আগের স্ত্রীকে গ্রহণ করতে। আমারও কিন্তু কিছু ইচ্ছা করছে। শুনবেন কি ইচ্ছা করছে? ইচ্ছা করছে যেই হাত দিয়ে আমার বোকা খাতুনের পিঠে কিল ঘুষি মেরেছেন, যেই আঙ্গুলের আংটির ঘষার ফলে নরম গালের রক্ত ঝরিয়েছেন, সেই হাত পুরোটাই কেটে ফেলি। আর ওই আঙ্গুল, যেই আঙ্গুলে আংটি পরেন, ওই আঙ্গুল কেটে ছোট ছোট করে সিলেটের গজার মাছগুলোকে খেতে দেই। মানব মস্তিষ্কে কত সময় কত ইচ্ছাই তারা খাম্বার মতো দাঁড়াতে চায়, সব কিন্তু ইচ্ছাকে প্রশ্রয় দিতে নেই। তাই আপনাকে বলি, মাথায় ঢুকিয়ে রাখুন, আমি যেমন আপনার হাত আর আঙ্গুল না কেটে বাড়াবাড়ির প্রশ্রয়টা দমিয়ে রেখেছি, আপনিও তেমন নিজের অহেতুক অসম্ভব ইচ্ছাগুলো দমিয়ে রেখে দিন। বারবার আমি চুপ থাকব না। আপনার মতো মেরুদণ্ডহীন আমি নই। আলহামদুলিল্লাহ, আমার সৎ সাহস রয়েছে। আমার সাহসকে দুঃসাহস রূপে দেখতে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। রাহাতের ভিতর বাহির দামামা বাজিয়ে ঘোষণা দিচ্ছে ইসমা উসামা, এই দুইটা নাম। দুজনের নাম কাকতালীয় ভাবে কতখানি মিলে গেল। আজ রাহাতের হাবুডুবু অবস্থা। হায়রে, ইসমা তো এর চেয়ে আরও বেশি হাবুডুবু খেয়েছে পরিস্থিতি এবং নানাজনের নানা কথায়। প্রত্যেকে সুযোগ পেয়েছে শুধু রাহাতের কারণে। আসমান ভাই কি বলল আপনাকে? রাহাত নিশ্চুপ। রাসেল যেতে যেতে বলতে লাগলো, আমি দেখেছি ইসমা ভাবি কত কষ্ট করেছে। আমার মা মাঝে মাঝে ভাবিকে ভাত তরকারি দিয়ে সাহায্য করত। কোনো কথা ছাড়া ভাবি সেগুলো খেয়ে নিত। রাহাত, হায়রে রাহাত, এখন তার স্বার্থে টান পড়েছে। তার এখন সুখের স্বার্থ লাগবে, তাই ইসমাকে দরকার। অথচ ইসমার সুখে থাকা সে চিন্তাও করেনি। আকাশ গুরুম গুরুম ডাকছে। বৃষ্টি আসবে আসবে ভাব। তুলি টুসি দুজনে ইসমার রুমে এসে ঘাপটি মেরে বসল। তাহিয়া খাতুন ঘুমিয়ে আছে। মানজিয়া খানম, মালিহা খানম তারাও ঘুমিয়ে আছে। এই সুযোগে দুই বোন এসেছে ভাবির সাথে বৃষ্টিতে ভিজতে। গগন জুড়ে কালো মেঘেদের বিস্তর মেলা। কিছু কিছু মেঘ খণ্ড হয়ে পড়ে আছে ছড়াছড়ি হয়ে। টুপটুপ করে একটা সময় বৃষ্টি পড়তে লাগলো। একটু আগে ছিল পরিবেশটা ঠান্ডা হওয়ার পথে, আর এখন সোজা শীতল আর শীতল। ভাবি চলেন বৃষ্টিতে ভিজি। দুই বোনের চোখে মুখে চাপা উত্তেজনা। বৃষ্টিতে ভিজলে জ্বর কাশি বাঁধিয়ে ফেলে, তাই তাদেরকে কেউ ভিজতে দেয় না। আজ সবার ঘুমের সুযোগ নিয়ে বৃষ্টি বিলাসের লোভ জেগেছে। ননদ ভাবি মিলে চুপিসারে ছাদে চলে গেল। ছাদের ট্যাঙ্কির পিছনে গিয়ে তিনজন ভিজতে লাগলো। এখন সময় 3:30টার দিকে। ট্যাঙ্কির পিছনে একটু খালি জায়গা আছে। দেয়ালের ওই পারে একটা বড় গাছ, তাই আশেপাশের বিল্ডিং থেকে এই একতলা বাড়ির ছাদের এই নিরিবিলি অংশটা চোখে পড়ে না। বৃষ্টি ধীরে ধীরে বেড়ে চলছে। হালকা বাতাসের সাথে বৃষ্টি বর্ষিত হতে লাগলো ধরণীতে। 2 দিন আগে ক্যাপ্টেন রিয়াদের স্ত্রী লামিয়া বেড়াতে এসেছে খন্দকার বাড়িতে। লামিয়া ও ঘুমে ছিল, ঘুম ভাঙে রিয়াদের কল পেয়ে। রিয়াদের সাথে কথা বলতে বলতে লামিয়া ছাদের দরজায় পা ফেলে। তুলি টুসি দুজন লামিয়াকে দেখে অসহায় চোখে তাকিয়ে আছে। চোখে চোখে বলছে, কাউকে বলো না আমরা যে বৃষ্টিতে ভিজছি। লামিয়া মাথা নাড়িয়ে বুঝালো, বলবে না।
ইসমা লামিয়াকে বলল, ভাবি আপনিও আসুন, সবাই ভিজি। আমি তো গোসল করে ফেলেছি। আমরাও গোসল করেছি। কিছু হবে না, আসুন। লামিয়া ভিজতে নিয়েও কি মনে করে আবার রিয়াদের কাছে ভিডিও কল দিল। লামিয়া তড়িঘড়ি করে বলল, অসমান ভাইয়া কোথায়? কেন? আরে দরকার আছে। স্যার মাত্রই কটেজে এসেছে। ভাইয়াকে ফোনটা দাও। কেন, কি হয়েছে? আরে দেও তো। ইসমা ভাবি বৃষ্টিতে ভিজছে, তাই ভাইয়াকে দেখাবো। তোমরা মেয়েরা পারো। বলতে বলতে রিয়াদ নিজের ফোন উসামা খন্দকারের হাতে ধরিয়ে দিল। লামিয়া ব্যাক ক্যামেরা তাক করেছে ইসমার দিকে। লামিয়ার ইশারায় তুষি আর টুসি সরে গিয়েছে। মেজরের চোখে ধরা দিয়েছে তার খাতুনের অন্য এক রূপ। থই থই বৃষ্টির ফোঁটা নিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে ননদদের সাথে কথা বলছে। মুখে প্রাণবন্ধ হাসি লেগে আছে। ইসমা তো জানে না লামিয়া কি কি করে চলছে। ইসমা হাসছে, কথা বলছে, বৃষ্টির পানিতে মুখ উঁচু করে ধরছে। মেজরের হৃৎপিণ্ড ঠক ঠক করছে। ইচ্ছা করছে এই বৃষ্টি ধারায় নিজেও অর্ধাঙ্গিনীর সাথে ভিজে ভিজে দারুণ সময় উপভোগ করতে। লামিয়া ডাক দিয়ে ইসমার হাতে মোবাইল দিয়েছে। ইসমা চরম বিস্মিত। অবাক নয়নে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। দৃষ্টি বিনিময় হলো দুজনের। একজনের চোখে অবাকের রেশ, আরেকজনের চোখ মুগ্ধতার রেশ। ভাবি এতক্ষণ আমাকে দেখিয়েছে? আমি ভেবেছি হয়তো দুষ্টুমি করে ভিডিও করছে, পরে ডিলিট করে দিবে। ইসমা ভিজা দুই আঙ্গুলের সাহায্যে মোবাইল ধরে ছাদের দরজায় দাঁড়িয়ে আছে। বড় বড় বৃষ্টির ফোঁটা ইসমার মুখ জুড়ে দখল করে আছে। সামনের কিছু চুল ভিজা মুখে একে বেঁকে ছড়িয়ে আছে। মেজরের দৃষ্টি স্থির, অনড়, স্থগিত। ইসমার চোখের বড় বড় পাপড়ি আর ভ্রুগুলো ভিজে চুপচুপে। নাকের ডগা থেকে টুপ করে এক ফোঁটা পানি মোবাইলের স্ক্রিনে পড়ল। গালের কাটা দাগে ফোঁটা ফোঁটা বৃষ্টি কণা লেপ্টে আছে। একটুখানি হাসি দিয়ে ইসমা বলল, কি হয়েছে, এভাবে ঝিম মেরে আছেন কেন? আমার ঝিম মারা কি অস্বাভাবিক? তা নয় তো কি। বৃষ্টি কন্যা হয়ে আমার সামনে আসতে তোমার বিবেকে একটুও বাঁধেনি? তোমাকে বোকা বলি, তুমি তো বোকা না। তুমি হলে এক ধান্দাবাজ মেয়ে। ধান্দায় থাকো আমাকে কিভাবে ঘায়েল করবে। আমার মাথা এলোমেলো বানিয়ে শান্তি হয়েছ এইবার? ইন্না লিল্লাহ, আমি ধান্দাবাজ? আমি ধান্দায় থাকি? আমার তো তাই মনে হয়। তুমি ঘুমিয়ে থাকো, কিন্তু ঠিক আমার চোখ খোলা থাক। ঘুমিয়ে ঘুমিয়ে আবার অন্যকে জ্বালিয়ে মারার পায়তারা করো। আমি তো শুধু দেখেই যাই। দেখতে দেখতে শান্তি মিলে। এখন কাছে থাকলে শান্তি পেতাম। কিন্তু কাছে তো নেই। আসার সময় বলেছিলাম এভাবে হাসবে না, কাছে থাকলে যত খুশি হাসবে। কিন্তু তুমি তো তুমি, তোমাকে আর কি বলবো, কিছুই বলার নাই। ইসমা ভাবুক হয়ে তাকিয়ে আছে। পরবর্তী উত্তরে কি বলবে বুঝতে পারছে না। শব্দ ভাণ্ডারে হাতড়িয়ে একটা শব্দও খুঁজে পেল না। আবার সেই বোকা বোকা দৃষ্টি মেলে ধরল। যা কাপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মেজরের গোপন কক্ষে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গিয়েও বলতে পারল না। ভিজা মুখমণ্ডল উদ্ভ্রান্তের মতো শব্দ অন্বেষণকারিণী এক বৃষ্টিকন্যার প্রতি মেজর উসামা খন্দকার আরেক দফা প্রেমে পড়ল। আরেকবার অন্য রকম সৌন্দর্য প্রকাশিত হল হৃদয়ের মানসপটে। এই প্রেম যখন তখন উদিত হয় মেজরের মনের ক্যানভাসে। বোকা ইসমা এত কিছু জানে না। সে শুধু জানে তার স্বামী হলো একজন আদর্শবান এবং দায়িত্বশীল। এভাবে দুজনের চুপ থাকার মাঝে বৃষ্টি থেমে গিয়েছে। তুলি টুসি লামিয়া ছাদ পরিত্যাগ করে চলে গেছে। গলা পরিষ্কার করে উসামা বলল, কাপড় চেঞ্জ করে ফেলো, সর্দি লাগতে পারে। খট করে ফোন কেটে গেল। ইসমা পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, জীবনে সঠিক মানুষ আসলে সবকিছুই রঙিন রঙিন লাগে। আল্লাহ, আমার সামনের দিনগুলো যেন এভাবেই যায়। ওইদিকে মেজরের ঠোঁটে ঝুলে আছে কোমল হাসি। মেজরের মুখে এমন হাসি আগে দেখা যেত না। মুখে হাসি রেখেই উসামা খন্দকার বউকে উদ্দেশ্য করে বলল, আমার বোকা খাতুন, আসলেই তুমি বোকা। তুমি কোনো ধান্দায় থাকো না, ধান্দায় তো থাকি আমি। কখন তুমি কথা বলবে, কখন একটা প্রশ্ন করবে, কখন তোমার সাথে নীরবে কথা বলার সুযোগ পাবো, আমি তো সেই ধান্দায় থাকি। এমনই মনটা শুধু তুমি তুমি করে বেড়ায়, আর তুমি বৃষ্টি মেখে আমার সামনে আসো। তাও আবার কত কত দূরে থেকে। মোবাইলে তো শুধু দেখতেই পারি, এই দেখায় অপূর্ণতা থেকে যায়। কবে দেখা মিলবে, কবে? সেই টিনের ঘর, সেই শক্ত বিছানা, সেই ক্ষুদ্র কয়েক আসবাবপত্র, সবই জড়বস্তুর ন্যায় পড়ে আছে, নেই শুধু এখানে নীরবে বসবাস করা মেয়েটা। রাহাত যখন ইসমাকে এই ঘরে থাকতে বলেছিল, রাহাত তখন ভেবে দেখেনি এমন আনাড়ি জায়গায় ইসমা থাকবে কি করে। তবুও ইসমা কেমন করে এই ঘরে থেকেছে শুধু ইসমা জানে।
মা বোন আর সুমির প্ররোচনায় রাহাত কঠোর থেকে কঠোর হয়ে ইসমাকে টিনশেড বিল্ডিং থেকে বের করে এই টিনের ঘরে থাকতে বলেছিল। আবারও রাহাতের সেই বিষাক্ত যন্ত্রণা কলিজায় গ্রাস করেছে। রাহাত হাত দিয়ে থাবা মারল নিজের বুকে। বুক চাপড়ে ধরে রাখল। রাহাত ভাঙাচোরা খাট থেকে মেঝেতে নেমে গেল। দৃষ্টি পড়ল মাটির মেঝেতে। এই মেঝেতে ইসমার মুখের লালা পড়েছে। মুখের লালা এভাবে পড়েনি, রাহাতের লাথি খেয়ে ব্যথিত ইসমার মুখ দিয়ে লালা বের হয়েছিল। সেই ব্যথা গিলার লালা পড়েছে এই মেঝেতে। জায়গাটা ভিজে গিয়েছিল ইসমার মুখের ভিজা আঠালো লালায়। রাহাত ছটফটিয়ে উঠল। ক্রমে ক্রমে ছটফটানি বাড়ছে। সেদিন ইসমার ব্যথা রাহাতের মনে কষ্ট অনুভব হয়নি, কিন্তু এখন রাহাতের দুর্ব্যবহার মারধর সবকিছু মনে পড়ে আর কষ্ট বাড়ে। কি থেকে কি হয়ে গেল তার জীবন। রাহাতের ছেলে রায়হান মুখে আব্বা আম্মা বুলির সাথে গালির বুলিও আওড়ায়। গ্রামের বাচ্চারা ছোট থেকেই গালি দেয়। বড়রা না শুধরিয়ে দিলে ছোট থেকে গালি গালাজে পাকাপুক্ত হয়ে যায়। রায়হান মাটি নিয়ে খেলছে আর বকা দিচ্ছে। পিচ্ছিটা জানে না এটা পচা কথা। অন্যের কাছ থেকে শুনেছে, নিজেও কুটকুট করে বলছে। সুমি পাশেই বসে বসে কামরাঙ্গা কামড়িয়ে খেয়ে যাচ্ছে। ছেলে যে খারাপ কথা শিখে গেছে এদিকে তার খবর নেই। রাহাত হতবাক নয়নে তাকিয়ে আছে ছেলের দিকে। এইটুকুনি বয়সে বকা শিখে গেছে। রাহাতের আবারও মনে হয়ে গেল ইসমার কথা। ইসমা একদিন বলেছিল তাদের ঘরে বাচ্চা হলে ছোট বয়স থেকেই সুন্দর ব্যবহার আচার আচরণ শিখাবে। পচা কথা মুখ দিয়ে বের হলে সাথে সাথে ঠিক করে দিবে। কোথায় ইসমা, কোথায় সুমি? একজনের সাথে আরেক জনের কোথাও মিল নেই। খালি খাইয়া গেলি পোলায় যে মুখ দিয়া বোকাবাজ্য বাইর করতাছে তরকানে যায় না। বজ্র কণ্ঠে হুঙ্কার ছাড়ল রাহাত। সুমি কটমট করে বলল, খালি আমার পোলায় গালি দেয় না, সবার পোলাপান বোকাবাজ্য করে। ছোট বাইচ্চা এমন কথা কইয়া থাকে। বড় হইলে ঠিক হইবনে। রাহাত বেল গাছের নিচে পড়ে থাকা বলে দিল এক লাথি। জরিনা ঘর থেকে বের হয়ে ভাঙা বোলের দিকে অনিমেষ তাকিয়ে রইল। রাহাত মোড়া তুলে আছাড় মেরে ফেলে দিল। মাথায় ভয়ানক রাগ চেপে আছে। সুমি মুখ বাঁকিয়ে চলে গেছে। রাহাতকে সে না সম্মান করে না ভয় পায়। রায়হান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শুধু। জরিনার চোখ ভরে এলো নোনতা জলে। ইসমা যাওয়ার সাথে সাথে তাদের শান্তি রহমত বরকত সব বিদায় নিয়েছে। রাহাত বাড়ি থেকে বের হয়ে গেছে। হাত নিষ্পিস করছে সুমিকে হুড়ুম ধুরুম মারতে। সুমির উপর একটা আঘাত পড়লে সুমি পুরো গ্রাম মাথায় তুলে রাহাতের নামে বিচার বসাবে। শুধু এই ভয়ে রাহাত খিচ মেরে পড়ে আছে। সন্ধ্যার নাস্তা করে সবাই বসে বসে গল্প করছে। মালিহা খানম ভিডিও কলে ছেলের সাথে কথা বলছে। তাহিয়া খাতুন গ্রামে গিয়েছে। তার সাথে তামান্নার বড় ছেলে একরাম গিয়েছে। উসামার বাবা মোশাররফ খন্দকার তাদেরকে নিয়ে গেছে। পাকোড়া হাতে নিয়ে তুলি মায়ের পাশে দাঁড়িয়ে ভাইয়ের সাথে কথা বলছে। উসামা খন্দকার বোনকে জিজ্ঞেস করল, তুষি কোথায়? তুষি আপুর বাসায় গিয়েছে। এলিসা এনিফা ওরা আসেনি? না ভাইয়া, আজ আসেনি। আমি আর ভাবি বিকালে ওদের ফ্ল্যাটে গিয়েছিলাম। আমাদের সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছে, তাই হয়তো আসেনি। ইসমা দুই আঙ্গুলে ধরে কচ্ছপকে তুলির উপর ফেলে দিল। কচ্ছপটা হাত পা মাথা ভিতরে ঢুকিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। মানজিয়া খানম আশ্চর্য হয়ে বললেন, ওই ইসমা, কচ্ছপটাকে ফেলে দিলি কেন? মালিহা খানম ও অবাক হয়ে পুত্রবধূর দিকে তাকিয়ে আছে। ইসমা নাক মুখ কুচকে বড্ড অনীহা নিয়ে বলল, ওর গায়ে শ্যাওলা পড়েছে তাই আমি বেসিনে নিয়ে ডলে ডলে পরিষ্কার করে দিতে চেয়েছি, কিন্তু ও কি করল? ও আমার হাতে আঁচড় দিয়েছে। ইয়া আল্লাহ, এটা আবার আঁচড় দেয় কিভাবে? মুখে হাত দিয়ে ভয়ার্ত হয়ে মালিহা খানম উপরোক্ত কথাটা বললেন। তুলি ছোট কচ্ছপটাকে ড্রয়িং রুমের বেসিনে শ্যাওলা পরিষ্কার করে সোফায় রেখে দিয়েছে। কচ্ছপ মিয়া এখনো হাত পা ভিতরে গুটিয়ে রেখেছ। মানজিয়া খানম কচ্ছপের শক্ত পিঠে হাত দিয়ে গুঁতো মেরে কতক্ষণ ঠেলাঠেলি করলেন, কিন্তু বেট হাত পা ভিতরে ঢুকিয়েছে আর বের করে না। আসমান দেখ, এটা হাত পা কেমন করে লুকিয়ে ফেলেছে। আসমান নাম শুনেই তোরাক করে চোখ ঘুরিয়ে নিল ইসমা। শাশুড়ির হাতে মোবাইলে ব্ল্যাক ডায়মন্ডকে দেখা যাচ্ছে। ইসমা এতক্ষণ খেয়াল করেনি। মেজর উসামা খন্দকার আর্মি কাটিং ছোট ছোট চুলে হাতের তালু রেখে বলল, মানুষের স্পর্শ পেলে কচ্ছপ নিজেকে এভাবে লুকিয়ে ফেলে। সারাদিন পানিতে থাকে তাই কচ্ছপের গায়ে শ্যাওলা পড়ে যায়। কচ্ছপ জলে থাকে আবার স্থলেও থাকে। তাই একুরিয়ামে এই কাঠ দেওয়া হয়েছে যেন কাঠের উপর উঠে শুকনা জায়গায় বসে থাকতে পারে।
যদি শুকনা জায়গায় না বসতে পারত তবে ওর গায়ে আরো তাড়াতাড়ি শ্যাওলা জমে যেত। ভাইয়া, আমি আর টুসি সবসময় কচ্ছপের শ্যাওলা উঠিয়েছি। আমি ভেবে রেখেছি রাতেই পরিষ্কার করব। কিন্তু ভাবি এর আগেই কচ্ছপ মিয়ার নখের আঁচড় খেয়ে বসে আছে। প্রতিবার আমি আর টুসি এমন ছোট ছোট আঁচড় খাই। ভাবি প্রথম তাই ভয় পেয়ে গেছে। কচ্ছপ নিয়ে মা আর খালাম্নিকে আলোচনায় ব্যস্ত দেখে ব্ল্যাক ডায়মন্ড কাজের কাজ করে দিল। খাতুনকে ছোটখাটো ঝটকা খাওয়াতে চোখ টিপ দিয়ে একটুখানি ঠোঁট এলিয়ে হেসে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছে। ইসমা ঢোক গিলল। আশেপাশে দৃষ্টি বুলিয়ে দেখে কেউ তাদের দিকে নজর দেয়নি। ইসমা কোনো রকম পা চালিয়ে নিজের রুমে চলে গেছে। ব্ল্যাক ডায়মন্ডের মুখে অদ্ভুত তৃপ্তিদায়ক হাসি। তুলি কচ্ছপকে একুরিয়ামে রাখতে গিয়ে দেখে ইসমা লজ্জা লজ্জা ভাব নিয়ে বসে আছে। ভাবি, কি হয়েছে? না, কিছু হয়নি তো। আপনাকে নার্ভাস দেখাচ্ছে। না, আমি ঠিক আছি। মনে মনে ইসমা বলছে, জামাইয়ের চোখ মারা দেখে নার্ভাস ফিল করছি, তা জামাইয়ের বোনকে বলি কিভাবে? ছেলের সাথে কথা বলতে বলতে মালিহা খানম আবেগী হয়ে পড়েছে। কাঁদো কাঁদো গলায় বললেন, কতদিন দেখি না তোকে বাবা। আমার কালো মানিক কবে মায়ের কাছে আসবে? আসবো মা, ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসবো। শুধু দোয়া করো। মেজর উসামার কথায় বেঘাত ঘটেছে পাশের রুমের গান বাজনার শব্দ শুনে। মায়ের সাথে সংক্ষিপ্ত করে কথা শেষ করে পাশের রুমে গিয়ে দরজায় নক করল। শান্ত ভঙ্গিতে একজন সৈনিক দরজা খুলে সেলুট করে সোজা হয়ে দাঁড়াল। বাকি সবাইও সেলুট করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আমি কি মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়েছি লেকচার দিতে? নো স্যার, একদম না। তবে এভাবে লাইন ধরে দাঁড়ানোর মানে কি? ক্যাপ্টেন রিয়াদ বলল, স্যার তবে কি একে বেঁকে দাঁড়াবো? অবশ্যই। কিভাবে স্যার? এখানে নয়, বাহিরে। বাহিরে কেন স্যার? পানিশমেন্টের জন্য। স্যার, ভুল হয়ে গেছে, আর নাচানাচি করব না। রাস্তায় একটা অটোরিকশা 90 দশকের গান বাজিয়ে চালিয়ে গেছে। এইটা শুনে আমাদেরও কি জানি হয়েছে, গানের তালে তালে নাচা শুরু করেছি। সরি স্যার। মেজর একজনের কথাও না শুনে সবাইকে বাইরে বের করল। তারপর তাদেরকে পানিশমেন্ট দিয়েছে। দেয়ালে 2 পা ঠেকিয়ে জমিনে 2 হাত ঠেকিয়েছে। মাথা নিচের দিকে। আরেকজনকে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। পানিশমেন্ট হলেও সবার হাসি পাচ্ছে। তবে করুণ অবস্থা, যে ডাল ধরে ঝুলছে। স্যার, এখান থেকে পড়ে গেলে খুব বাজে ভাবে আহত হব। এখান থেকে পড়ে গেলে শুধু হাতে পায়ে একটু ব্যথা পাবে, আর কিছু না। এবারের মতো মাফ চাই স্যার। এই ডাল ছেড়ে মগ ডালে চড়তে বাধ্য করাবো। না না স্যার, এখানেই ভালো আছি। এই ক্যাপ্টেন মুখে দেখি হাসি বিরাজ করছে। মাথা উঠিয়ে ক্যাপ্টেন রিয়াদ বলল, সত্যিই হাসি পাচ্ছে স্যার। লামিয়াকে কল করছি। তার দেখা দরকার, তার স্বামী গান গেয়ে নাচানাচি করে শাস্তি ভোগ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন কাজ জীবনেও করবেন না। ওই মেয়ে আমাকে সারা জিন্দেগি খোটা দিবে। লামিয়াকে বলবো, তুমি তোমার স্ত্রীকে ছাড়া বিন্দাস আছো। এমনকি ক্যাম্পের ভিতরে নাচ গান করে আমোদ প্রমোদ করছো। না স্যার, সম্পূর্ণ ভুল। আমরা নাচানাচি পারি না। শুধু একটু হাত পা ঘুরিয়েছিলাম, এইটুকু ছাড়া আর কিছুই না। সবাই দাঁড়িয়ে যাও। মেজর এতক্ষণ মজার ছলে ছিল, কিন্তু এখন অন্য রকম স্বরে সৈনিকদের সহপাঠীদের মতো করে বলছে, এখানে আমাদের পরিবারের কেউ নেই। আমরা সবাই একজন আরেকজনের পরিবারের অংশ হয়ে উঠেছি। আমি একটু দুষ্টুমি করছিলাম তোমাদের সাথে। আমাকে বড় ভাই ভাবতে পারো। মনে খানিক আনন্দ না থাকলে মন টিকবে কি করে? আমরা নিজেরা নিজেদের মাঝে সুখ দুঃখ ভাগাভাগি করে নিব। মেজরের স্নেহ মাখা কথা শ্রবণ করে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ল। বিশাল আকাশের নিচে ধূসর রঙের মেঘ অবলীলায় পড়ে আছে। গুমোট আবহাওয়া। বাতাসে নীরবতা বহমান। বাইরে গাছের পাতাগুলো মৃদু নড়াচড়া করছে। একটা দমকা হাওয়া ছুঁয়ে দিল ইসমাকে। ইসমা আনমনা হয়ে বারান্দার দরজা লাগিয়ে ভিতরে আসলো। হাতে মোবাইলের দিকে দৃষ্টি তার। মেজর ফোন করেছিল। কথা হয়েছে 20 মিনিটের মতো। তারপর ব্যস্ত হয়ে মেজর কিছুক্ষণ অপেক্ষা করতে বলে আর ফিরতি কল করেনি। ইসমার ভীষণ চিন্তা হচ্ছে। শুধু শুধু খন্দকার পরিবার চিন্তার থাকে। সব সময় দোয়া করে যেন কোনো খারাপ সংবাদ না আসে। ইসমা 1 ঘন্টা অপেক্ষা করল। না, আর কোনো কল আসেনি। আসরের আজান দিচ্ছে। ইসমা আজানের জবাব দিতে দিতে কান্না করে দিয়েছে। যাওয়ার আগের মেজর বোকা খাতুনকে আজানের জবাব কিভাবে দিতে হয় তা শিখিয়েছে। এবং আজানের শেষের যেই দোয়া পড়তে তাও শিখিয়েছে।
ইসমা দুই চোখের পানি মুছে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে কচ্ছপকে খাবার দিবে এমন সময় বাড়িতে হইচই শুরু হয়েছে। ক্যাপ্টেন রিয়াদের স্ত্রী লামিয়া তুলির কাছে ফোন করে বলেছে মেজর উসামার গায়ে গুলি লেগেছে। আচমকা এহেন খবর শুনে ইসমা কি প্রতিক্রিয়া দিবে তা তৎক্ষণাৎ মস্তিষ্কে ধারণ করল না। কম্পিত বুকে ড্রয়িং রুমে ছুটতে গিয়ে হাতের অগ্রগতিতে একুরিয়াম ফ্লোরে পড়ে গেছে। কাচের একুরিয়াম ঝনঝন শব্দে মুখরিত হল রুমের চারপাশ। ইসমার পায়ের উপর ছোট ছোট 3-4টা কাচের টুকরো পড়ে গেছে। রক্তাক্ত পানিয়েই ইসমা ছুটল। যেই হৃদয় মেজরের জন্য ভালোবাসা সঞ্চয় করেছে সেই হৃদয় এখন ভয়ার্ত দামামা বেজে চলছে। তুলি টুসি তামান্নাকে ধরে জোরে জোরে কাঁদছে। তামান্না হেঁচকি তুলে কেঁদে একের পর এক কল করছে ব্ল্যাক ডায়মন্ডকে। কিন্তু কোনো রেসপন্স নেই। ইসমার মা এখনও গ্রামে। তামান্নার স্বামী আরিফ সেনা নিবাসে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ। মালিহা খানম বড় বড় শ্বাস ফেলে হাঁসফাঁস করছে আর বিরতিহীন বলে যাচ্ছে, আমার কালো মানিক, আমার মানিক, মায়ের কাছে ফিরে আয়। মানজিয়া খানম কেঁদে কেঁদে ছোট বোন মাজেদাকে বলছে, মাজেদা রে, আমাদের আসমানের নাকি গুলি লেগেছে। ওই পাশ থেকে মাজেদা হাউমাউ করে কেঁদে আশেপাশের সবাইকে জানিয়ে দিয়েছে। এই খবর রাহাতের কানেও গেছে। রাহাত যেন একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছে। মনে মনে ছক কষছে, মেজর শহীদ হলে রাহাত ইসমার হাতে পায়ে ধরে আবার ফিরিয়ে আনবে। বহুদিন পর রাহাতের মনের আকাশে চাঁদনি আলো উকি দিয়েছে। মোশাররফ খন্দকার, মোবারক খন্দকার, তারা দুই ভাই বাড়ি নেই। খন্দকার বাড়িতে যখন মহিলাদের শোকের মাতম বইছে তখন লামিয়া আরেকবার ফোন করে জানালো মেজর ঠিক আছে। কিন্তু এইটুকু বার্তায় কারো স্বস্তি মিলল না। অঘটন ঘটে গেছে স্যার। কি হয়েছে? লামিয়া আপনার বাড়িতে উল্টাপাল্টা খবর পৌঁছে দিয়েছে। ক্যাপ্টেনের বাচ্চা কি করলে এটা? আমার বাড়িতে হয়তো কান্নাকাটির রোল পড়ে গেছে। আমার দোষ নেই স্যার। লামিয়ার বাচ্চা এমন করেছে। লামিয়ার বাচ্চা আসবে কোথায় থেকে? তবে ক্যাপ্টেনের বাচ্চা আসবে কোথায় থেকে স্যার? আমি তোমাকে শ্যুট করব মাথামোটা ক্যাপ্টেন। শ্যুট করে দিলে আমার ঘরে আরেক মাথামোটা বাচ্চা আসবে কোথায় থেকে স্যার? এমনই তো, ক্যাপ্টেনের বাচ্চা লামিয়ার বাচ্চা মিলে দুজন হয়ে গেছে। ওদেরকে আনতে হবে না দুনিয়াতে? দূর হয়ে যা আমার সামনে থেকে রিয়াদের বাচ্চা। ভাই, এখন 3টা বাচ্চা হয়েছে। ক্যাপ্টেনের বাচ্চা, লামিয়ার বাচ্চা, রিয়াদের বাচ্চা। ওই তুই যাবি নাকি মগ ডালে ঝুলিয়ে রাখবো? ক্যাপ্টেন রিয়াদ ভেবলা মার্কা হাসি দিয়ে চলে গেছে। মেজর উদ্ভ্রান্তের মতো মোবাইল খুঁজে বাড়িতে যোগাযোগ করল। তুলি টুসি তামান্নার চোখ মুখ লাল হয়ে গেছে। মালিহা মানজিয়া দুই বোন আহাজারি শুরু করেছে। কালো মানিকের হাস্যোজ্জ্বল মুখ দেখে মালিহা খানমের জান ফিরে এসেছে। ইসমা অবলার মতো দরজায় দাঁড়িয়ে আছে। মানজিয়া খানম ইসমার পায়ের দিকে তাকিয়ে জোরে ডেকে উঠলেন, এই ইসমা, তোর পায়ে কি হয়েছে? তুলি আর টুসি দুজন ভাঙা একুরিয়ামের কাজ পরিষ্কার করেছে আর তামান্না ইসমার পায়ে ব্লিডিং বন্ধ করে সাদা গজ দিয়ে পেঁচিয়ে দিয়েছে। কচ্ছপটা কোথায় যেন গুম মেরে আছে। মালিহা খানম কথা বলতে বলতে ইসমার কাছে দাঁড়ালো। সবাই এখন ইসমার কাছে। তামান্না ইসমার পায়ে ব্যান্ডেজ করে মেজরকে শুনিয়ে বলল, ব্ল্যাক ডায়মন্ড, আজ যা ভয় পেয়েছি বলার মতো না ভাই। টুসি ফোন করে এই খবর দেওয়া মাত্র ছুটে এসেছি এই বাড়িতে। তোর দুলাভাই পিছন থেকে কতবার ডেকে জিজ্ঞেস করেছে কি হয়েছে কি হয়েছে, আমি কিছুই বলতে পারিনি। আমি ঠিক আছি আপু, তোমরা আর। ইসমা কানে ফোন চেপে খাটের চাদর আঁকড়ে ধরে এক নাগারে ফুপিয়ে যাচ্ছে। শুধু কাঁদবে, কথা বলবে না? করুণ সুরে জানতে চাইল ইসমার মেজর স্বামী। কান্নার তোপে ইসমা কথাই বলতে পারছে না। এই পাশেও নীরব, ওই পাশেও নীরব। কিছু মুহূর্ত পার হয়ে যাওয়ার পর ইসমা ছোট গলায় বলল, অনেক ভয় পেয়েছিলাম। আমার কি জানি হয়েছিল তখন। বুকে আর্তনাদ, ভয়, বিরহ সব সংমিশ্রণে একটা ভয়ানক অবস্থায় পড়েছিলাম। হঠাৎ আপনার সেই কথা মনে হয়ে গেছে। আমার নিথর গুলিবিদ্ধ শরীর অসম্পূর্ণ কথা বলে আবারও ঝোড়ো ঝোড়ো করে কাঁদছে। ডোন্ট ক্রাই মাই স্ট্রং লেডি, ডোন্ট প্যানিক। পুলিশ ফোর্সের সাথে ক্রিমিনালদের দাঙ্গা বেঁধে যায়। সেই কারণে আমাদের যেতে হয়েছে। টিয়ারশেল ছুড়ে দিয়েছে কে জানি। সম্ভবত সন্ত্রাসীদের কেউ হবে। ব্যাস, এতটুকুই, আর কিছু না। এই দেখো, আমি একদম সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি তো দেখছি না। তবে ভিডিও কল দেই? না থাক, দরকার নেই। লামিয়া কি আজেবাজে খবর দিয়েছে আর তাতে আমার বাড়ির মা বোন গৃহিণীদের নাজেহাল অবস্থা। লামিয়া ক্যাপ্টেনের কাছ থেকে শর্ট কথা শুনেই মনগড়া রচনা বানিয়েছে। আপনি কবে আসবেন?
এতদিন তো একবারও জানতে চাইলে না আমি কবে আসব? আমি জানি আপনার সুযোগ মোতাবেক আসবেন। বলুন না কবে আসবেন? খুব শীঘ্রই আসব ইনশাআল্লাহ। একদম নিকটে থেকে তোমার হাসি দেখব। তোমার ঘুমন্ত চেহারা দেখব। জানালা খুলে দিব জ্যোৎস্না রাতের অর্ধচাঁদের আলো তোমার অবয়বে তোমার চুলে পড়বে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।